জাহাপানা 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 জাহাপানা। আরে কি হলো কি তোমার উজির? এমন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে দৌড়তে এলে কেন? পাগলা কুকুর তাড়া করেছে নাকি? না 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 জাহাপানা, লাল মুখো আসছে, লাল লাল মুখো। কি লাল মুখো? কে লাল মুখো? আগে আগে লাল মুখো সাহেব। হ্যাঁ হ্যাঁ জাহাপানা, এখানকার সব সাহেবদের একেবারে একেবারে বড় কর্তা। তাই নাকি? তা কোথায় সে? আগে আগে তাকে প্রাসাদের কাছে আসতে দেখেই না এক দৌড়ে আপনাকে খবর দিতে এসেছি। এখন এখন কোথায় বলতে পারবো না, তবে তবে লাল মুখোটা এসে পড়লো বলে। গুড মর্নিং নবাব বাহাদুর। সুপ্রভাত সুপ্রভাত। গুড মর্নিং সাহেব। সুপ্রভাত। তা বসতে আজ্ঞা হোক সাহেব। গুড, হ্যাঁ গুড, ভেরি গুড, ভেরি কমফোর্টেবল। তা এবার বলো সাহেব, কি প্রয়োজনে এসেছো? সাহেব সাহেব একটু একটু ঠান্ডা শরবত বলি। ঠান্ডা শরবত, আই মিন কোল্ড ড্রিঙ্কস। ওকে ওকে। বাই দ্য ওয়ে নবাব বাহাদুর, আপনি কি যেন বলিতেছিলেন? আপনি কি জানতে চান যে আমি কি প্রয়োজনে আসিয়াছি? হ্যাঁ মানে জানলে বড় সুবিধা হয়। নো নিড নো নিড, আই মিন তাহার কোনো প্রয়োজন নাই। বিকজ আজ আমি আপনার কাছ হইতে কিছু চাহিতে আসি নাই, আমি আজ আপনাকে কিছু দিতে আসিয়াছি। তুমি আমাকে কিছু দিতে এসেছো? বহুত খুব বহুত খুব বহুত খুব। কি সৌভাগ্য আমার। তা সাহেব কি দিতে এসেছো? ওয়েট ম্যান, ওয়েট, জাস্ট টেক ইট, ইহা ধরো। ওরে বাবা, এ তো পকেট ঘড়ি। তোমার ইয়াকে কি বলো আমি জানি না, বাট আমরা ইউরোপিয়ানরা ইহাকে বলি পেরিকল রিপিটার। বেশ কিছুদিন আগে ইউরোপে ইহা আবিষ্কার হইয়াছে। হ্যাঁ সাহেব, এই তোমারই মতন এক সাহেবের মুখ থেকে আমি তার কথা শুনেছি। তা এটা কি আমাকে দিয়ে দিলে? ইয়াস, ইহা আমি আপনার জন্যই আনিয়াছি, বাট ইহার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। তোমরা আই মিন ইন্ডিয়ানরা টাইম আনিয়া কোনো কাজ করিতে পারে না। আজ ঘড়ি পাইয়া গেলে কাল হইতে সব কাজ ঘড়ি ধরিয়া করিবে এবং অন্যদেরও করাইবে, রাইট? সঠিক সাহেব, একদম সঠিক, খুবই সঠিক। হ্যাঁ চট করে এই ঠান্ডা শরবতটা খেয়ে নাও সাহেব। গুড ড্রিঙ্কস। ওকে, সি ইউ এগেইন, বাই বাই। যাও 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 উজির, সাহেবকে গাড়ি অব্দি এগিয়ে দিয়ে এসো। যাও যাও। এসো এসো সাহেব এসো। ওহ, দেখেছো দেখেছো, আজও সেই এক দেরি। কার কথা বলছেন মহারাজ? আপনার গোপালের কথা? রাজসভায় দেরি করে আসা ওর তো রোজগারের ব্যাপার। না 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 না, রোজগারের ব্যাপার বলে ছেড়ে দিলে তো চলবে না। গোপাল আজ রাজসভায় এলে ওকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেব, যাতে কাল থেকে ও সব কাজ ঘড়ি ধরে করে। তা ঘড়ি ধরে সব কাজ করব কি করে? সাহেবদের মতো আমাদের কারো কাছে ঘড়ি আছে নাকি? হ্যাঁ, এটা কিন্তু গোপাল ঠিকই বলেছে মহারাজ। ওই সাহেবদের কল্যাণে ও আজ কিছুদিন ধরেই ঘড়ি কথাটা খুব শুনে আসছি, কিন্তু সেটা যে কি বস্তু সেটাই তো চোখে দেখা হলো না। হ্যাঁ, আমিও শুনেছি এই কাঁটাওয়ালা ঘড়ির কথা। ও বাবা, এতদিন তো শুনেছি বালি ঘড়ি, এখন শুনছি কাঁটা ঘড়ি, এরপর কি শুনবো হাঁটা ঘড়ি? আই দাঁত বের করে হেসো না তো। এই বিজ্ঞানী, কাঁটা ঘড়ির ব্যাপারে কি জানো বলো তো? মহারাজ, শুনেছি একটা গোলাকার চাকতির উপর চক্রাকারে কাঁটা ঘুরতে থাকে, আর সেই কাঁটাই নাকি বলে দেয় কটা বাজে। মানে একটা, দুটো, তিনটে, চারটে, এরকম আর কি। তা এতটাই যখন শুনেছো তখন চটপট বানিয়ে ফেলো একটা ঘড়ি, সকলকে দেখিয়ে একেবারে তাক লাগিয়ে ছেড়ে দিই। সেটা তো এখনই সম্ভব নয় মহারাজ। কেন কেন কেন? শুনেছি ওর ভেতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কলকব্জা থাকে, আর ওইসব যন্ত্রাংশ আমাদের দেশে পাওয়া যায় না মহারাজ। তাহলে কোথায় পাওয়া যায়? আগে বিলাতে। তাহলে তো কালই বিলে যাওয়ার ব্যবস্থা শুরু করে দাও। মোদ্দা কথা হলো, আমি খুব তাড়াতাড়ি ওই কাঁটা ঘড়ি দেখতে চাই, ব্যাস। তা বিজ্ঞানী কালকেই চললে? হ্যাঁ গোপাল, কালকেই আমার যাত্রা শুরু। জানি না কবে ফিরবো। বিলাত তো আর এখানে নয়, সে তো 7 সমুদ্র 13 নদীর পারে। তবে বিলাতে গেলে কত কিছু শিখে আসতে পারবে তুমি বলো তো? হ্যাঁ, তা অবশ্য ঠিক। একজন বিজ্ঞানী হিসেবে সেটা আমার কাছে মহা লাভ। তাহলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো।
আহা, কি অদ্ভুত এই যন্ত্র! কানের কাছে ধরলেই এর পেটের ভেতর থেকে টিকটিক টিকটিক করে শব্দ শোনা যায়, আর চোখের সামনে মেললেই টুকটুক টুকটুক করে সময়কে কেমন এগিয়ে যেতে দেখা যায়। দেখো 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 উজির, দেখো। সত্যি জাহাপানা, কি আশ্চর্য রকমের সুন্দর না? হ্যাঁ জাহাপানা, আমি তো আবার ইংরেজি সংখ্যা পড়তে পারি না, তা ঘড়ি দেখে বলে দেবেন এখন কটা বাজে? এখন বাজে একের পিঠে এক, মানে 11টা। ওরে বাবা, এবার তো আমার দুপুরে খাবার সময় হয়ে গেল। বুঝলে উজির, ঘড়িটা হাতে পাওয়ার পর থেকে না আমার আবার কেমন ওই ঠিক 12টার সময় ভাত খাওয়ার অভ্যেস হয়ে গেছে। সে তো খুব ভালো কথা হুজুর, বয়স হচ্ছে কি না, এখন তো ঘড়ি ধরে খাওয়ারই বয়স। জাহাপানা, কিছু কি ভাবছেন? ভাবছি তো বটেই, একটা খুব ভয়ঙ্কর রকম দুষ্টুমির কথা ভাবছি। তাই নাকি? হ্যাঁ, বাবা বাবা বাবা, খুব ভালো ভাবনা। তা বলুন জাহাপানা, ভয়ঙ্কর রকমের দুষ্টুমি করে আপনি কার ধর থেকে মুন্ডুটা আলাদা করতে চান? ধর থেকে মুন্ডু আলাদা না করলেও এমন একটা কাণ্ড করব যাতে করে আমার দুই প্রজা কৃষ্ণচন্দ্র আর খাম্বাজ রাজ চোখে সর্ষে ফুল দেখে। তা এই বান্দাকে আপনার ওই ভয়ঙ্কর রকমের দুষ্টুমির কথাটা বলা যায় কি? হ্যাঁ হ্যাঁ, কেন বলা যাবে না, কেন বলা যাবে না। ভাবছি ওদের দুজনকে মুর্শিদাবাদে ডেকে পাঠাবো, আর তারপর কিউজির ভয়ঙ্কর রকমের দুষ্টুমির কথাটা কেমন হয়েছে বলো? কি বলবো খোদাবন্দ, যাকে বলে দারুণ হয়েছে, খাসা হয়েছে। কৃষ্ণচন্দ্র আর খাম্বাজ রাজ রথে করে আসবে আর খোঁড়াতে খোঁড়াতে নিজের রাজ্যে ফিরে যাবে। রাজ্যে তো ফিরে যাবে, কিন্তু তারপর তো ওই রাজ্যটাকেই খোয়াতে হবে। দারুণ দারুণ হবে, দারুণ। কিন্তু কিন্তু খোদাবন্দ, কি হলো? কিন্তু বলে থেমে গেলে কেন? না মানে বলছিলাম কি, কৃষ্ণনগর আর খাম্বাজেই দুটো রাজ্য আপনার হাতের মুঠোয় চলে এলে একটা রাজ্য যদি আমায় দিয়ে দেন জাহাপানা, মানে আমার রাজা হওয়ার স্বাদ যে অনেক দিনের। রাজা হতে চাও? হ্যাঁ জাহাপানা, দিনের পর দিন উজির হয়ে থাকতে কার আর ভালো লাগে বলুন? ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে, তুমি হবে কৃষ্ণনগরীর রাজা। উরে সাবাস, রাজা! আহা কি মজা, রাজা! রাজা! হাসি থামিয়ে দুই রাজ্যে পত্র পাঠানোর ব্যবস্থা করো এক্ষুনি। তাহলে গোপাল বিজ্ঞানী জাহাজে উঠে বিলেত চলে গেল। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো হলো মহারাজ। ও যদি সত্যি একটা কাঁটা ঘড়ি তৈরি করে ফেলতে পারে, তাহলে আমাদের এই কৃষ্ণনগরের নাম সারা বাংলায় ছড়িয়ে পড়বে। কত মান হবে আপনার। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবে পত্রবাহক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। তাই নাকি? যাও, তাকে এখানে নিয়ে এসো। হঠাৎ করে এই সাত সকালে নবাবের পত্রবাহক আবার কি খবর নিয়ে এলো রে বাবা? প্রণাম মহারাজ, নবাব বাহাদুর আপনাকে এই পত্র পাঠিয়েছেন। আরে আরে আরে, হাতে পত্র ধরিয়ে দিয়েই যে চলে যাচ্ছ বড়। আগে ওই উজির সাহেবের সেই রকমই নির্দেশ। আমি আসছি মহারাজ। কৃষ্ণচন্দ্র, আগামীকাল দুপুরে আমার এখানে তোমার ভাত খাবার নিমন্ত্রণ। তুমি গোপাল আর মন্ত্রীকে নিয়ে আসবে। খাম্বাজ রাজকেও আসতে বলেছি। খেতে খেতে কাজের কথা হবে। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। চিঠির আগা নেই, লেজা নেই, শুধু খেতে যাবার কথা। আচ্ছা মহারাজ, আমাকে আর মন্ত্রী মশাইকেও তো যেতে বলেছে, কিন্তু আমাদের যাবার কথা তো চিঠিতে নেই। কি জানি বাবা, গিয়ে আবার খেতে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে। তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা মহারাজ? নবাব লিখেছেন খেতে খেতে কাজের কথা হবে, তো সেটাই বুঝতে পারছি না কি এমন কাজ নবাবে। গিয়ে তো দেখি। তবে দুপুরের ভাত খাবার নিমন্ত্রণ রক্ষা করতে হলো তো ভোর ভোরই বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো পড়তে হবেই। বাবা, এ
তো এলাহি আয়োজন। গোপাল গোপাল এখনই খাবারে হাত দিও না, ঘড়িতে ঠিক 12টা বাজলেই খাওয়া শুরু হবে। ঘড়িতে ঠিক 12টা বাজার মানে? ও সে কথাটা তো বলতেই ভুলে গেছি। এই দেখো আমার কাছে এখন খোদ বিলেতি কাঁটা ঘড়ি, আর যবে থেকেই ঘড়ি আমার হাতে এসেছে তবে থেকেই ঘড়ি ধরে ঠিক 12টাতে আমি দুপুরের খাওয়া শুরু করি। হ্যাঁ, 1 মিনিট আগেও নয়, আবার 1 মিনিট পরেও নয়। এই 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 এবার ঠিক 12টা বাজলো ঘড়িতে। নাও 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 নাও, সকলে খাওয়া শুরু করে দাও। ও এবার বুঝতে পেরেছি, খাওয়ানোটা একটা অছিলা, আসলে ফলাও করে বিলেতি কাঁটা ঘড়িটাই দেখানো উদ্দেশ্য। আজ তোমরা আমার এখানে খাচ্ছ, কিন্তু 15 দিন পরে আমি তোমাদের ওখানে ভাত খেতে যাবো। হ্যাঁ, প্রথমে যাব কৃষ্ণনগরে, তারপর যাব খাম্বাজ রাজ্যে। কেমন? এ তো আমার সৌভাগ্য জাহাপানা। সৌভাগ্য কি দুর্ভাগ্য তা জানি না, তবে আমি খেতে বসবো ঘড়ি ধরে ঠিক 12টায়। 1 মিনিট আগে বা পরে আমার খাবার দিলে কিন্তু চলবে না। সেটা কি করে সম্ভব হুজুর? আপনার কাছে ঘড়ি আছে কিন্তু আমাদের কাছে তো নেই। ওসব কোনো কথা আমি শুনবো না। ঠিক 12টায় আমার খাবার না এলে আমি কিন্তু তোমাদের কাছ থেকে রাজ্য কেড়ে নেবো, বুঝলে? ছেলে মেয়ের হাত ধরে তখন পথে বসতে হবে আপনাদের। হায় ভগবান, এ কি পরীক্ষায় পড়লাম রে বাবা। ও হ্যাঁ, আরেকটা কথা, ঠিক সকাল 9টায় আমার জল খাবার চাই। কে কৃষ্ণচন্দ্র, তুমি কিছু বলো? চেষ্টা করবো জাহাপানা। না দিতে পারলে 1 বস্ত্রে রাজ্য ছেড়ে চলে যাবে। জাহাপানা, এভাবে আমাদের নিমন্ত্রণ করে এনে সামনে ভাতের থালা সাজিয়ে দিয়ে রাজ্যপাট কেড়ে নেবার কথা বলছেন। ঠিক হয়েছে, এবারে ঠেলা সামলাও মহারাজ। নবাব যদি তোমাকে সিংহাসন থেকে হটিয়ে দেন, তাহলে নবাবের হাতে পায়ে ধরে ওই সিংহাসনে আমি বসবো। হ্যাঁ, তা বুদ্ধির ঢেকি গোপালচন্দ্র, তুমি কিছু বলো। মহারাজের হয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের হয়তো কাঁটা ঘড়ি নেই, কিন্তু ঠিক সময়তেই আপনাদের জল খাবার আর দুপুরের খাবার পৌঁছে যাবে। ঠিক তো গোপাল? গোপাল কখনো বাজে কথা বলে না হুজুর, সে যা বলে ভেবেচিন্তেই বলে। বটে, আমার সঙ্গে টক্কর দিতে চাইছো তো? ঠিক আছে, দেখা যাবে। সে তো সময়কালে দেখা যাবেই হুজুর। টক্করে আমরা হারলে আপনি আমাদের রাজ্য কেড়ে নেবেন, কিন্তু জিতলে কি হবে? 3 বছরের খাজনা মুকুব আর 300 বিঘা ধান জমি পাবে। নবাবের জয় হোক। নিন মহারাজ, এখন তাহলে প্রাণ ভরে খাওয়া যাক। আহা, কোপ্তা, কালিয়া, পোলাও। বুঝলে রানী, না এবার বুঝি আর শেষ রক্ষা করা গেল না। কি করে যাবে মহারাজ? আমি তো ভেবেছিলাম নবাব বাহাদুরের হাতে পায়ে ধরে সব কিছু মিটিয়ে নেব, কিন্তু গোপালের ওই চ্যাটাং চ্যাটাং কথাই তো সব গন্ডগোল করে দিল। আচ্ছা মহারাজ, আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো? গোপাল তো নবাবের সামনেই বলেছে কিছু একটা করবে। দেখুন রানীমা, মুখে করা আর কাজে করে দেখানোর মধ্যে না অনেক তফাৎ আছে। মন্ত্রী কিন্তু ঠিক কথাই বলছে রানী। নবাবের কাছে আছে কাঁটা ঘড়ি, আর আমাদের কাছে কি আছে? না 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 না, বিজ্ঞানীটাকেও 7 তাড়াতাড়ি বিলেতে পাঠিয়ে দিলাম। ওহ, সে থাকলে না হয় কিছু একটা চেষ্টা করতো। জানি না জানি না, জানি না কপালে যে কি আছে। তোমার কপালে দুঃখ আর আমার কপালে রাজসুখ। হ্যাঁ, আমি তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, একেই বা কি করবেন, তার চাইতে বরং আসুন। আচ্ছা রাজ্যতীষী, একটা দিনকে কিভাবে ভাগ করা হয়? মানে তোমাদের জ্যোতিষ বিজ্ঞান কি বলে? জ্যোতিষ বিজ্ঞান হলো জ্যোতির্বিজ্ঞানের একটা অংশ, আর এই জ্যোতির্বিজ্ঞানে একটা দিনকে 8টা প্রহরে ভাগ করা হয়। মানে 24 ঘন্টায় একটা দিন হলে একটা প্রহরের মেয়াদকাল 3 ঘন্টা। আচ্ছা, প্রহর তো শুরু হয় সকাল 6টায় সূর্যোদয়ের সাথে সাথে, তাই তো? একেবারে ঠিক। শেষ হয় সকাল 9টায়, আর এর পরেই দ্বিতীয় প্রহরের শুরু বেলা 12টায়। মানে দ্বিতীয় প্রহরের ঠিক শেষ লগ্নে সূর্যদেব থাকেন মধ্য গগনে, মানে একেবারে মাথার ওপর।
তাই সেই সময় মাটিতে উল্লম্বভাবে থাকা কোনো মানুষ বা বস্তুর ছায়া মাটিতে পড়ে না। ঠিক বলেছ। এরপর তৃতীয় প্রহরের শুরু। সূর্যদেব পশ্চিম দিকে হেলতে শুরু করেন। বুঝতে পেরেছি। এর পরের অঙ্ক তো জলের মতো সোজা। তৃতীয় প্রহর শেষ হয় 3টের সময়, আর সন্ধে 6টায় সূর্যাস্তের সাথে সাথে চতুর্থ প্রহরের শেষ। তারপর রাতের 12 ঘন্টায় আরো 4টে প্রহর। সত্যি রাজ্যতীষী, কত কি যে আজ তোমার কাছ থেকে জানতে পারলাম। সত্যি কথা বলতে কি গোপাল, এসব যত জানবে ততই অবাক হয়ে যাবে। আজ তাহলে আমি উঠি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। শুনুন, অযথা চিন্তা করে শরীর খারাপ করবেন না। অনেক বেলা হলো, উঠুন না, দুটো মুখে দেবেন চলুন। আর খাওয়া, কাল থেকে আমার খিদে তৃষ্ণা সব ঘুচে গেছে রানী। সে কথা বললে কি চলে মহারাজ? আপনি না এই রাজ্যের রাজা। যান, খেয়ে দিয়ে ভালো করে বিশ্রাম নিন। আমি বলছি, নবাব বাহাদুর এসে ঠিক সময় মতোই জল খাবার আর ভাত পাবেন। বলছো গোপাল? হ্যাঁ রানীমা। আর তারপর ফোঁতা মুখ ভোঁতা করে আমাদের 3 বছরের খাজনা মকুব আর 300 বিঘা ধানি জমি দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। তোমার মুখের কথাই যেন সত্যি হয় গোপাল। হবে রানীমা, হবে। ঈশ্বর আর আপনার আশীর্বাদের হাত আমার মাথায় থাকলে সব সত্যি হবে। সবে সূর্য উঠল, মানে প্রথম প্রহরের শুরু। তার মানে এখন সকাল 6টা। কঞ্চির ছায়া যেখানে শেষ হচ্ছে সেখানে একটা দাগ দিয়ে রাখি। এরপর থেকে এই দাগটায় সূর্যের ছায়া এসে পড়লে বুঝতে হবে সকাল 6টা বাজে। এবার বসে থাকতে হবে সূর্যি মামা কখন মাথার উপর চড়ে। এখন দুপ্রহর, মানে দ্বীপ্রহর। সূর্য মাথার ঠিক উপরে থাকার জন্যে মাটিতে কঞ্চির কোনো ছায়া পড়ছে না। বাহ বাহ বাহ, কি মজা! এই মাপটা তাহলে গিয়ে দাঁড়ালো 6টা থেকে 12টার মাপ, আর এই মাপটাকে অর্ধেক করলেই পেয়ে যাব সকাল 9টা। ব্যাস হয়ে গেল, পেয়ে গেলাম সকাল 9টা। মানে এই দাগের উপর সূর্যের আলো এসে পড়লেই বুঝতে হবে সকাল 9টা বেজে গেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সকাল 9টায় জল খাবার আর দুপুর 12টায় ভাত। আমার দুহাত তুলে নাচতে ইচ্ছে করছে। আসুন আসুন নবাব বাহাদুর, আসুন। বুঝলে কৃষ্ণচন্দ্র, তোমার এখানে 9টায় জল খাবার খাবো বলে মাঝরাতেই মুর্শিদাবাদ থেকে বেরিয়ে পড়েছি। খুব ভালো করেছেন জাহাপনা। আসলে এ তো আপনারই বাড়ি, তাই না হুজুর? এখনো হয়নি, তবে হতে আর কতক্ষণ? তা গোপালকে দেখছি না কেন? গোপাল কবেই হয়েছে, দেখুন গে, সে হয়তো এখনো কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। এই যে আপনি আজ আসছেন, তা সে বিষয়ে কোনো চিন্তা বা দায়িত্ব আছে নাকি ওর? এদিকে কাল রাত থেকে খেটে মরতে হচ্ছে আমাকে। মন্ত্রী দেখছি নবাবকে খুব তৈলমর্দন করে যাচ্ছে। ও হয়তো ভেবেছে আমার হাত থেকে রাজত্ব কেড়ে নিয়ে নবাব তা ওকে দিয়ে দেবেন। সত্যি মানুষ যে কত স্বার্থান্বেষী হতে পারে। শোনো পাচক ঠাকুর, রাজবাড়ির পাশের মাঠ থেকে আমি যখন কুকুর ডাকবো তখন সকালের জলখাবার নিয়ে খাবার ঘরের পেছনের দরজায় গিয়ে দাঁড়াবে। আর পেটা ঘড়িতে যখন ঢং ঢং করে 9টা বাজাবো ঠিক তক্ষুনি খাবার নিয়ে ঘরে ঢুকে পড়বে। এক মুহূর্ত যেন এদিক ওদিক না হয়। তুমি নিশ্চিন্তে থাকতে পারো গোপাল দাদা। দুপুর 12টার ভাত দেবার সময়ও একই ব্যাপার। আগে কুকুরের ডাক, তারপরে পরেই পেটা ঘড়িতে ঢং ঢং করে 12টার ঘন্টা। মান থাকবে তো গোপাল? মান, রাজ্য সবই থাকবে রানীমা। আপনি শুধু দেখে যান আপনার গোপাল কি করে। আমি কিন্তু ঘড়ি ধরে ঠিক 9টাতেই
ঠিক 9টা আসতে আর ঠিক 2 মিনিট বাকি। আপনার জল খাবার এসে গেছে খোদাবন্ধ। আপনার ঘড়ি কি বলে 9টা তো? क्या ताज्जुब की बात, ঘড়ি ধরে 9টায় একটুকু এদিক ওদিক নয়, এটা কি করে সম্ভব হলো? কৃষ্ণচন্দ্র, তোমার কাছে কি কাঁটা ঘড়ি আছে? আমাদের কাছে কোনো কাটা ঘড়ি নেই জাহাপনা, তবে ডাটা ঘড়ি আছে, আর তাই দিয়ে এই সময় মেপে আপনার জল খাবার আনা হয়েছে। আমি নিজের চোখে দেখবো সেই ডাঁটা ঘড়ি। সে না হয় দেখবেন, আগে খেয়ে নিন। ও খাওয়া পরে হলে হবে, আমি এখনই দেখতে চাই সেই চমৎকার জিনিস। আসুন তাহলে। এই দেখুন ডাঁটা ঘড়ি, মাটিতে একটা ডাঁটার মতো সোজা দেখতে কঞ্চি পোতা রয়েছে। সূর্যের আলোয় মাটিতে কঞ্চির ছায়া পড়ছে, আর তাই দেখেই আমি বুঝতে পারছি কখন কটা বাজছে। আচ্ছা বলুন তো জাহাপনা, সূর্য কখন ঠিক মাথার উপর থাকে? 12টায়। আর তখন মাটিতে কঞ্চির কোনো ছায়া পড়বে না দেখে আমি বুঝে যাব যে আপনার ভাত খাবার সময় হয়েছে। কি জাহাপনা, ঠিক বললাম তো? চমৎকার চমৎকার, অতীব চমৎকার। কৃষ্ণচন্দ্র, এই তোমার 3 বছরের খাজনা মুকুব আর 300 বিঘা ধান জমি পাবে তুমি। আর গোপালের এই বুদ্ধির জন্য ওকে আমি পুরস্কার দেবো। বলো গোপাল, কি চাও তুমি? যা চলো, গোপাল এবারেও কায়দা দিয়ে ময়দা মেখে দিল। আমাকে যদি কিছু দিতেই চান তাহলে বলি, খাম্বাজ রাজ যদি ঘড়ির সময় ধরে আপনাকে জল খাবার আর ভাত দিতে না পারেন, তাহলে আর দুর্বুদ্ধি খাটিয়ে ওর রাজ্যটা কেড়ে নেবেন না জাহাপানা। গোপাল, তুমি এত মহৎ, ঠিক আছে তাই হবে, তবে কিছু তো একটা নিতেই হবে। এই নাও আমার মতির হাত। কি মন্ত্রী, চোখ খুঁজি একেবারে ছানা বড়া হয়ে গেল গো তোমার, হ্যাঁ? তা এইরকম সোনার দুর্লভ অস্ত্র আগে কখনো দেখেছো তুমি? আগে না মহারাজ, অপূর্ব, অসাধারণ, অতুলনীয়। হ্যাঁ মন্ত্রী, এগুলো আমার পূর্বপুরুষের, যা দিয়ে তারা যুদ্ধে জয়লাভ করেছিল। মহারাজ, আমার মাথায় না দারুণ একটা বুদ্ধি এসেছে, যদি বলেন তো বলি। কি বুদ্ধি মন্ত্রী? বলো বলো, চট করে বলো তো শুনি। মহারাজ, এই সোনার অস্ত্রগুলো সিন্দুক বন্দি না করে যদি বিভিন্ন রাজ্যে এর প্রদর্শনীর ব্যবস্থা করেন, তাহলে এই সোনার মূল্যবান অস্ত্রগুলো সবাই দেখার সুযোগ পাবে। এই শুধু তাই নয়, এগুলো দেখার জন্য আমরা কিছু প্রবেশ মূল্য ধার্য করব, যার থেকে আমাদের কিছু অর্থ লাভ হবে। কি বলেন মহারাজ, কিরকম এক ঢিলে 2 পাখি হবে? বাহ বাহ বাহ, দারুণ দারুণ মন্ত্রী, দারুণ দারুণ বুদ্ধি। কিন্তু এই অস্ত্র প্রদর্শনী কোথা থেকে শুরু করা যায় বলতো? কেন মহারাজ, কৃষ্ণনগর থেকে? হ্যাঁ মন্ত্রী, ঠিক বলেছো, ঠিক, একদম ঠিক। তাহলে কৃষ্ণচন্দ্রকে আজই পত্রে জানিয়ে দাও, আগামীকালই এই প্রদর্শনীর জন্য আমরা রওনা হচ্ছি। ঠিক আছে? যথাজ্ঞে মহারাজ, আমি আজই দুধকে দিয়ে পত্র পাঠাবার ব্যবস্থা করছি। তাহলে আমি এবার আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। বলি দেখেছো বুড়োর কাণ্ড? কি সুন্দর, পায়ের ওপর পা তুলে বসে আছো। বলি শুনছো, এইরকম টেকো মাথায় হাওয়া না লাগিয়ে আর ভুঁড়িতে হাত না বুলিয়ে সংসারে টুকিটাকি কাজে হাতটাও তো একটু লাগাতে পারো নাকি? তা আমি তো এই হাতের কাজটাই করছি নাকি? মলজা, বলি এই নারকোলটা যে আনলে বাজার থেকে নাড়ু করার জন্য, তা এইটা ছাড়িয়ে দেবে কে শুনি? ও বাবা, এই সামান্য একটা কাজের জন্য এত চটপাট? তা দাও দেখি। এই নাও তোমার নারকোল। কি গো, চললে যে বড়, তা খাবারটা কে খাবে শুনি? এসে খাবো, চলে গিন্নি। বাবা, এই মানুষটাকে নিয়ে আর পারা গেল না। ধুর 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 ধুর।
মহারাজের জয় হোক। হ্যাঁ, বলো প্রহরী, কি বার্তা? মহারাজ, খাম্বাজ রাজের দূত এসেছেন বিশেষ একটি পত্র নিয়ে আপনার সঙ্গে দেখা করতে। আহ, তা যাও, তাড়াতাড়ি তাকে আমার কাছে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, খাম্বাজরাজ আপনার জন্য এই বিশেষ পত্রটি পাঠিয়েছেন। তাহলে এইবার আমি আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। তা বলো তো মন্ত্রী, কি লিখেছেন খাম্বাজ রাজ এই পত্রে? হ্যাঁ মহারাজ, খাম্বাজরাজ লিখেছেন যে আগামীকাল খাম্বাজরাজ খাম্বাজ মন্ত্রীকে সাথে নিয়ে তার কিছু দুর্লভ সোনার অস্ত্র প্রদর্শনীর উদ্দেশ্যে কৃষ্ণনগরে আসছেন এবং আপনাকে এই প্রদর্শনীর দায়িত্বভার নিতে বলেছেন। কি বিপদ রে বাবা, এই গুরু দায়িত্ব এইবার আমি পালন করি কিভাবে? আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, এই দায়িত্বভার আপনি নিশ্চিন্তে আমার ঘাড়ে দিতে পারেন। হাজার হোক সোনার অস্ত্র বলে কথা, তাও আবার দুর্লভ। না না মন্ত্রী, এই গুরু দায়িত্ব আমি একজন বিচক্ষণ ব্যক্তির হাতেই দিতে চাই। তা সে কে মহারাজ? কেন, আমাদের গোপাল। ঠিক ঠিক, একদম ঠিক। গোপালই একমাত্র বিচক্ষণ ব্যক্তি। ঠিক আছে মহারাজ, আমিও দেখব গোপাল এই গুরুদায়িত্ব কিভাবে পালন করে। তাহলে মন্ত্রী, তুমি ঘোষক দ্বারা এই প্রদর্শনীর কথা সারা রাজ্যে ঘোষণা করে দাও। যথা আজ্ঞা মহারাজ। তাহলে আজ সভা এখানেই মুলতুবি। সবাই এবার আসতে পারে। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজপ্রাসাদের সামনে একটি বিরাট সোনার অস্ত্রের প্রদর্শনীর আয়োজন করেছেন। এই অস্ত্রগুলি খুবই দুর্লভ। এই অস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করতে আসছেন স্বয়ং খাম্বাজ রাজ। তাই যারা যারা এই প্রদর্শনী দেখতে ইচ্ছুক তাদেরকে মহারাজ সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রবেশ মূল্য হিসেবে একটি মোহর ধার্য করা হয়েছে। আসুন আসুন আসুন, অবশ্যই আসুন। রিপোর্টটা ঘোষণাটা শুনলি? হ্যাঁ রে ঘটা, শুনলাম। আর তাতে যা বুঝলাম, মনে হচ্ছে এই সুযোগে আমাদের কিছু উপরি রোজগার হতে পারে। ঠিক বলেছিস বটা। হ্যাঁ, তাহলে তাহলে চল, মন্ত্রীমশাই আমাদের কাছে পৌঁছবার আগেই আমরাই মন্ত্রীমশাইয়ের কাছে পৌঁছে যাই। মন্ত্রীমশাই তো কি? আরে এই যে মেঘ না চাইতেই জল। আয় আয় ভেতরে আয়, আমি এক্ষুনি তোদের কাছেই যাচ্ছিলাম। দেখলি ঘটা, আমি তোকে বলেছিলাম না যে আমাদের একটা উপরি রোজগারের সুযোগ আসছে। কি এত ফিসফিস করছিস? শোন, একটা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। আশা করছি মহারাজের ঘোষণা তোদের কানে গেছে। হ্যাঁ হ্যাঁ, তা আবার যাবে না। তা কি করতে হবে বলুন? শোন, তোরা আজ রাতে আমার সঙ্গে ইংরেজ সাহেবের কাছে যাবি, আর সেখানে গেলেই জানতে পারবি তোদের কি করতে হবে। তাই রাতে আমার বাড়ি চলে আসিস। আচ্ছা মন্ত্রীমশাই, আমরা তাহলে আসি। হ্যাঁ আয়। আসতে পারি মহারাজ? আরে এসো এসো গোপাল, আমি তোমার কথাই ভাবছিলাম। কেন মহারাজ? গোপাল, আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এই অস্ত্র প্রদর্শনীর দায়িত্ব আমি একা কি করে সামলাবো। মানে যদি এই মূল্যবান অস্ত্রগুলোর কিছু হয়ে যায়, তাহলে তো খাম্বাজ রাজ আমায় ছেড়ে কথা বলবেন না। তাই আমায় বাঁচাও গোপাল। আমি চাই এই প্রদর্শনীর দায়িত্ব তুমি তুমি তোমার হাতে তুলে নাও। ঠিক আছে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। এই সোনার অস্ত্রগুলি কিভাবে রক্ষা করতে হয় তা আমিও খুব ভালোভাবেই জানি। তাই নাকি গোপাল? তো কিরকম শুনি? কানটা কাছে আনুন মহারাজ, বলি।
বাহ বাহ বাহ, দারুণ বুদ্ধি তো। ঠিক আছে গোপাল, এই কাজের জন্য যদি তোমার কিছু মোহরের প্রয়োজন হয় তাও আমি দেব। ধন্যবাদ মহারাজ, তাহলে এবার আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আর সাবধানে যেন কাক পক্ষীতেও টের না পায়। পাবে না মহারাজ, প্রণাম। হ্যাঁ সে মন্ত্রী, এসো এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করিতেছিলাম। তা কি কথা শোনে? হ্যাঁ সাহেব, আসলে হয়েছে কি, খাম্বাজরাজ তার কিছু সোনার দুর্লভ অস্ত্রের প্রদর্শনী করতে চলেছেন এই কৃষ্ণনগরে। কি বললে? সোনার অস্ত্র মানে গোল্ড? Oh God, those are very precious. খাম্বাজরাজ বলেছেন যে এই সোনার অস্ত্র নাকি কোনো রাজা মহারাজা, এমনকি কোনো ইংরেজদের কাছেও নেই, তাই এর মূল্য অনেক। শোনো মন্ত্রী, এই সোনার অস্ত্র আমাদের চাই চাই। আমি জানি সাহেব, জানি, তার জন্যই তো আপনার কাছে আসা। তবে কিনা এর জন্য আপনাদেরও কিছু পাবে পাবে, তার আগে তুমি বলো ওই সোনার অস্ত্র আমরা কবে পাবো? খাম্বাজরাজ আগামীকাল সকালে কৃষ্ণনগর আসছেন, আর রাতে ওই অস্ত্রগুলো প্রদর্শনীর জন্য সাজানো হয়ে গেলেই আপনি টুকুস করে আপনার কাছে পৌঁছে যাবে। কিন্তু মনে রেখো মন্ত্রী, আমাদের ঠকাইবার চেষ্টা করিলে তোমার গর্দান যাইবে। না না সাহেব, এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনি চাইলে কষ্টি পাথরে প্রত্যেকটি সোনার অস্ত্র যাচাই করে নেবেন। সে তো আমরা নেবই, সব টেস্ট করিয়াই নেব। তাহলে ওই কথাই রইল সাহেব, আগামীকাল ঠিক এইখানেই দেখা হচ্ছে। আপনি শুধু মোহরের থলিটা হ্যাঁ হ্যাঁ, ওই সব নিয়ে তোমাকে চিন্তা করিতে হইবে না, তুমি তোমার মোহর পাইয়া যাবে। তাহলে মন্ত্রী মশাই, এই চুরিটা আমরা কি করে করব? শোন, রাতে যখন প্রহরীরা এই সোনার অস্ত্রগুলো পাহারা দেবে, তখন তোরা ওদের নাকে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে দিবি, আর অস্ত্রগুলো নিয়ে কাল সকালেই পৌঁছে যাবি সাহেবদের কাছে। আর তারপরে শুধুই মোহর, মোহরই মোহর। আসুন আসুন খাম্বাজরাজ, আসুন আসুন। তা প্রদর্শনীর সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ খাম্বাজরাজ, সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। গোপাল সবকিছু নিজের হাতে পরিপাটি করে ব্যবস্থা করেছে। তা সুরক্ষার ব্যবস্থা কেমন? হাজার হোক সোনার অস্ত্র বলে কথা। হ্যাঁ না না খাম্বাজ মন্ত্রী, এই অস্ত্রগুলো সুরক্ষার জন্য ইতিমধ্যেই আমি প্রহরী নিয়োগ করেছি। বাহ বাহ বাহ, এই না বলে কৃষ্ণচন্দ্র, তোমার এই দায়িত্ববোধ দেখে আমি খুবই খুশি হলাম। আর তাছাড়া আমাদের গোপাল তো আছেই। হ্যাঁ মহারাজ, তাহলে এইবার ভেতরে আসা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। হ্যাঁ গোপাল, সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো? সামলে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওসব নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। কি গোপাল, তা আগামীকাল যে প্রদর্শনী, আয়োজন কতদূর? এই তো মহারাজ, প্রদর্শনীর জন্য সব অস্ত্র সাজানো হয়ে গেছে, এইবার শুধু আগামীকালের অপেক্ষা। বাহ বাহ বাহ, তা প্রহরীরা তোমরা তাহলে ঠিকঠাক করে পাহারা দিও। আমরা তাহলে আসি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমরা এইখান থেকে একটা মাছিও গলতে দেব না। আপনারা নিশ্চিন্তে থাকুন। ওই দেখুন মন্ত্রী মশাই, প্রহরীরা ঘুমে ঢুলছে। হ্যাঁ, এটাই সঠিক সময়। তাহলে যা, এবারে কাজটা সেরে ফেল। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা এই যাব আর ওই টুকুস করে আসবো। হ্যাঁ হ্যাঁ, আর এই অস্ত্রগুলো নিয়ে কাল সকালেই পৌঁছে যাবি সাহেবদের কাছে, আর তারপর শুধু মোহরই মোহর।
এই দেখুন মন্ত্রী মশাই, আমরা এসে গেছি। কই এনেছিস? দেখি দেখি। সাব্বাস, এইবার তোরা এইগুলো নিয়ে সোজা কাল সকালে পৌঁছে যাবি সাহেবদের কাছে। আর ওদিকে আমিও কাল সকালে প্রদর্শনীর সময় মহারাজের কাছে গোপালকে চোর বলে দোষী সাব্যস্ত করব। এরপর বুঝবে গোপাল আমার পিছনে লাগার ফল। বাবা বাবা, মন্ত্রী মশাই আপনার কি বুদ্ধি! তাহলে এবার তোরা যা, আর সাহেবদের কাছ থেকে মোহরগুলো নিয়ে কালকে আমার বাড়িতে চলে আসিস। সেখানেই আমি তোদের বকেয়া বুঝিয়ে দেব। এই এই আস্তে আস্তে, একদম ঠেলাঠেলি নয়, সবাই দেখতে পাবে। দেখেছেন মহারাজ, আপনার এই প্রদর্শনী দেখার জন্য কত ভিড় একেবারে উপচে পড়ছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলেছিলে। তা খাম্বাজরাজ, আপনি খুশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি খুশি। এত ভিড় আমার তো কল্পনারও বাইরে কৃষ্ণচন্দ্র। তাহলে খাম্বাজরাজ, এবার যে এই প্রদর্শনীর উদ্বোধনের সময় ঘনিয়ে এলো, আসুন। হ্যাঁ হ্যাঁ গোপাল, চলো চলো। এই যে বাটা ঘাটা, এসো এসো, তোমাদের জন্যই আমরা অপেক্ষা করিতেছিলাম। তা অস্ত্রগুলো আনিয়াছ? হ্যাঁ সাহেব, আপনি সব মিলিয়ে নিতে পারেন। তা তো নিবই, আর তার সঙ্গে এও যাচাই করিয়া নিব যে এগুলো অরিজিনাল গোল্ড কিনা। সে তো নিশ্চয়ই সাহেব, আমাদের ঘাড়ে কটা মাথা যে আপনাদের ঠকাতে যাব। বাহ বাহ, তোমাদের কথায় আমি খুশি হইলাম, মানে আমরা খুশি হইলাম। তা এই শেখরা, এগুলো ভালো করে যাচাই করে দেখো তো, এই গোল্ডগুলো অরিজিনাল তো? আগে নিশ্চয়ই হুজুর। কি হইল? তুমি এইভাবে একবার আমাদের মুখের দিকে, একবার ওদের মুখের দিকে তাকাইতেছো। হোয়াট হ্যাপেন্ড? সাহেব, কি আর বলবো, এই মরকটগুলো আপনাদের ডাহা ঠকানে ঠকিয়েছে। কেন, কি হইয়াছে? সাহেব, এগুলো সব পিতলের। হ্যাঁ হ্যাঁ, পিতল। বাট কি এত বড় সাহস তোমাদের যে সোনা বলে পিতল গচানো? এই মাটি করেছে, এটা কি হলো রে ঘটা? মাঝখান থেকে মন্ত্রী মশাই আমাদের এইভাবে ফাঁসালো। তোমরা জানো যে আমরা এক্ষুনি তোমাদের গুলি করিয়া মাথার খুলি উড়াইয়া দিতে পারি। বাডিস কাউন্ডালস। ক্ষমা করে দিন সাহেব, ক্ষমা করে দিন। আমরা আপনাদের ঠকাইনি, বিশ্বাস করুন, আমরা আপনাদের ঠকাইনি। তা করিলে তোমার টিকিও খুঁজে পাইবে না, সেটা নিশ্চয় জানো তোমরা। আমাদের তো মন্ত্রী মশাই আপনাদের কাছে পাঠিয়েছিল। হাই, তোমরা সত্যি বলিতেছ? একদম সত্যি সাহেব, আমি আমার বাড়ির গিন্নির দিব্যি খেয়ে বলছি। চলো তাহলে, চলো আমাদেরকে তোমাদের মন্ত্রী মশাইয়ের কাছে নিয়ে চলো এখনই। হ্যাঁ সাহেব, চলুন। দেখি কৃষ্ণচন্দ্র, অস্ত্র কোথায়? কি এবার কি হবে মহারাজ? আপনার সমস্ত অস্ত্র যে? না না, মানে আমি মানে গোপাল। দেখলেন তো মহারাজ, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে গোপালকে এই দায়িত্ব দেবেন না। এখন হলো তো। গোপাল, তার মানে তুমি? না খাম্বাজরাজ, আপনি বিশ্বাস করুন, এই কাজ আমি করিনি। তাহলে কি অস্ত্রগুলোর পাখা গজিয়েছিল যে উড়ে গেল? আমি তোমাকে ছাড়বো না গোপাল, আমি তোমাকে ছাড়বো না। এই কে আছো? গোপালকে বন্দি করো। আমাদের ছেড়ে দিন সাহেব, আমরা আর এইরকম কোনোদিনও করব না। কি সাহেব, আপনারা আর বউটা ঘটারই কি অবস্থা? জানো কৃষ্ণচন্দ্র, এরা আমাদের কাছে গিয়েছিল এই সোনার অস্ত্রগুলি বিক্রি করিতে, কিন্তু আমরা যখন এইগুলি কোষ্ঠী পাথরে যাচাই করি তখন দেখি এগুলো সব নকল পিতলের অস্ত্র। এই মরেছে, এরকম তো কথা ছিল না। এ কি ফাঁপড়ে পড়লাম রে বাবা। ও
তার মানে এই অস্ত্রগুলো চুরি করেছে বটার ঘটা। না মহারাজ, এই চুরি আমরা স্বইচ্ছায় করিনি। বিশ্বাস করুন, আমাদের চুরি করতে বলেছিল স্বয়ং এই মন্ত্রী মশাই। এই মরেছে, এইবার মানে মানে কেটে পড়ি। মন্ত্রী? তাহলে এই চক্রের কাণ্ডারি তুমি? সাহেব, মন্ত্রীকে আমি আপনাদের হাতেই তুলে দিলাম। এবার আপনারাই এদের বিচার করুন। ওরে বাবা রে, এবার আমি পালাই। পালাবে না মন্ত্রী, দাঁড়াও দাঁড়াও, স্টপ স্টপ। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমরা তোমাকে ছাড়িবে না, আমাদের ঠকানো। আই শুট ইউ, স্টপ স্টপ। ছেড়ে দিন সাহেব, ছেড়ে দিন, আর ঠকাবো না। ভুলে গেছে মহারাজ, এই সাহেবদের হাত থেকে এবারের মতো আমাকে বাঁচান। কিন্তু কৃষ্ণচন্দ্র, আমার সোনার অস্ত্র। কোনো চিন্তা করবেন না খাম্বাজরাজ, সেগুলো সব সুরক্ষিত আছে। এই ন্যাপলা গুলটে, নিয়ে আয় তো থলিটা। তাহলে ওরা যেগুলো চুরি করেছিল সেগুলো কি গোপাল? সেগুলো সব পেতলের খাম্বাজরাজ। মানে? আসলে হয়েছে কি খাম্বাজরাজ, আরে গোপাল দাদা, সে কি মনে করে পিতলের বাসন তৈরি করার আছে বুঝি? না হে শাকরা, আজ আমি এসেছি তোমার কাছে একটা জরুরি দরকারে। বলো গোপাল দাদা, কি করতে পারি? শোনো, আমার কাছে কিছু সোনার মূল্যবান অস্ত্র আছে, যেগুলো দিয়ে তোমাকে হুবহু একই রকম পিতলের অস্ত্র তৈরি করতে হবে। কি পারবে তো? পারবো না মানে? আরে এই যে আমার বাঁ হাতের কাজ গো গোপাল দাদা। তবে সাবধান, এই কথা যেন কাক পক্ষীতেও টের না পায়। তুমি কোনো চিন্তা করো না গোপাল দাদা, তোমার কাজ হয়ে যাবে। এই নাও, এই মোহরগুলি রাখো, কাজ শেষ হলে আরো পাবে। বাহ বাহ গোপাল, বাহ! তোমার বুদ্ধির কোনো জবাব নেই। এই নাও, এই নাও গোপাল, এই সোনার অস্ত্রটা তোমার উপহার। না খাম্বাজরাজ, এই উপহার আমার চাই না। কেন গোপাল, চাই না কেন? আপনি যদি উপহার দিতেই চান, তাহলে আমাদের রাজ্যের প্রজাদের জন্য কিছু উপহার দিন, সেটাই হবে আমার উপহার। তাই হবে গোপাল। শোনো শোনো কৃষ্ণচন্দ্র, আমি সবার সামনে ঘোষণা করলাম যে এই বছরে খাম্বাজ রাজ্যে যা গম উৎপন্ন হবে তার 50% আমি কৃষ্ণনগরে প্রজাদের জন্য পাঠাবো। আর শুধু তাই নয়, তার সঙ্গে আজকের এই প্রদর্শনীতে যা অর্থ আয় হবে তার পুরোটাই তুলে দেওয়া হবে কৃষ্ণচন্দ্রের হাতে, রাজ্যের চাষাবাদের উন্নতির জন্য। কি গোপাল, তুমি খুশি তো? ধন্যবাদ খাম্বাজরাজ, আপনি মহান। ধন্যবাদ খাম্বাজরাজ। সবাই বলো, জয় খাম্বাজরাজের জয়, জয় গোপালের জয়। না না মহারাজ, জয় আমার নয়, বলুন কৃষ্ণনগরের জয়। জয় কৃষ্ণনগরের জয়। জয় জয় কৃষ্ণনগরের জয়।